আজকে আমরা ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের 5 নাম্বার অধ্যায় যেটা আছে শক্তির ক্রিয়া, কার্য, ক্ষমতা ও শক্তি, এইটা আজকে আমরা শুরু করব। তো আমরা চলে যাব পেজ নাম্বার 130-এ। আজকে আমরা পড়াবো কার্য। তা কার্য কাকে বলে? দেখো, কেউ বললে যে আমি আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর প্রথমে বাজারে গেছি, তারপর স্কুলে গেছি, আমার সাইকেলটা খারাপ হয়ে গেছিলো, আজকে আমি হাঁটতে হাঁটতে স্কুলে গেছি, সারাদিন ক্লাস করেছি, তারপর আমি আবার হাঁটতে হাঁটতে বাড়ি ফিরেছি, বিকেলবেলায় বন্ধুদের সাথে খেলেছি এবং সন্ধেবেলায় এর ফলে আমি ক্লান্ত হয়ে পড়েছি। তো তোমার মনে হতেই পারে যে আজকে সারাদিন তুমি প্রচুর কাজ করেছো, প্রচুর পরিশ্রম করেছো, ঠিক আছে, তার ফলে প্রচুর পেশি সঞ্চালন হয়েছে। কিন্তু বিজ্ঞানের ভাষায় এইটাকে কিন্তু আমরা কার্য বলবো না। যেমন দেখো, তোমাদের বইতে এই যে ছবিটা দেওয়া আছে, এই যে 3জন বন্ধু এখানে দাঁড়িয়ে আছে, একটি ছেলে একটা বড় পাথরকে ঠেলার চেষ্টা করছে। সে যত গায়ে জোর আছে লাগিয়ে পাথরটাকে ঠেলার চেষ্টা করছে এবং এটা করতে গিয়ে তার প্রচুর পরিশ্রম হয়েছে, তার পেশি সঞ্চালন হয়েছে। তো তার মনে হতে পারে যে আমি প্রচুর কার্য করলাম, কিন্তু তা সত্ত্বেও পাথরটিকে সরাতে পারলাম না, ঠিক আছে। সে প্রচুর গায়ের জোর লাগালো, কিন্তু পাথরটাকে এক বিন্দুও সরাতে পারলো না, ঠিক আছে। তো ছেলেটির মনে হতে পারে সে যথেষ্ট কার্য করেছে, তার প্রচুর পরিশ্রম হয়েছে, পেশি সঞ্চালন হয়েছে, কিন্তু বিজ্ঞানের ভাষায় সে কোনো কার্য করেনি। বিজ্ঞানের ভাষায় তখনই কার্য হতো যদি ছেলেটি বল প্রয়োগ করার ফলে পাথরটি নিজের জায়গা থেকে সরে যেত, অর্থাৎ পাথরটি স্মরণ ঘটত। বল প্রয়োগ করার ফলে যদি পাথরটি স্মরণ ঘটত বা নিজের জায়গা থেকে সরে যেত, তবেই আমরা বলতাম যে হ্যাঁ, ছেলেটি কার্য করেছে বিজ্ঞানের ভাষা অনুযায়ী। কিন্তু যতক্ষণ বল প্রয়োগ করা হলেও যদি বস্তুর স্মরণ না ঘটে বা নিজের জায়গা থেকে না সরে যায়, ততক্ষণ আমরা বলবো কোনো কার্য হয়নি। তাহলে আমরা দেখব বিজ্ঞানের ভাষায় কার্যের সংজ্ঞাটা কি। দেখো, কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ ঘটে, তবে প্রযুক্ত বল কার্য করেছে বলা হয় এবং প্রযুক্ত বল ও বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দুর স্মরণের গুণফলই কৃত কার্যের পরিমাপ। তাহলে এই বিষয়টা আমরা একটু বুঝে নিই যে বিজ্ঞানের ভাষায় আমরা কার্য বলতে কি বুঝি। দেখো, আমি খাতায় চলে এলাম যে বিজ্ঞানের ভাষায় কার্যের সংজ্ঞা, কার্যের ইংলিশ হচ্ছে ওয়ার্ক। বিজ্ঞানের ভাষায় কার্যের সংজ্ঞা: কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বস্তুর স্মরণ ঘটে, তবে বলা হবে বস্তুটি কার্য করেছে। মানে এখানে এ বিন্দুতে ধরো একটা বস্তু আছে, এই বস্তুটার উপরে একটা বল প্রয়োগ করা হলো এফ, তার ফলে বস্তুটি বলের অভিমুখে বি বিন্দুতে সরে গেল, অর্থাৎ এখানে বস্তুটির স্মরণ কতটা ঘটেছে না এবি সমান এস, স্মরণকে আমরা এস দিয়ে লিখি। তো
যেহেতু বল প্রয়োগ করার ফলে বস্তুটি সরণ ঘটছে, তাই বলবো বস্তুটি এখানে কার্য করেছে। কিন্তু আমি যদি বল প্রয়োগ করতাম, তা সত্ত্বেও বস্তুটা যদি সরণ না ঘটতো, তাহলে আপাতভাবে আমার মনে হতো যে আমার অনেক পরিশ্রম হচ্ছে, আমি অনেক বল প্রয়োগ করছি, কিন্তু বিজ্ঞানের ভাষাতে সেটাকে কার্য বলে না। বল প্রয়োগ করার ফলে যদি বস্তুর সরণ ঘটে, তবেই আমরা বলবো যে হ্যাঁ, বস্তুটি কার্য করেছে। তাহলে বিজ্ঞানের ভাষায় কার্য বলতে আমরা কি বুঝবো? না, কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে যদি বস্তুটি সরণ ঘটে, তবে বলা হবে বস্তুটি কার্য করেছে। আমরা এখানে ছবি এঁকে দেখিয়েছি যে একটা বস্তু এ বিন্দুতে আছে, তার উপরে এফ বল প্রয়োগ করা হলো, তার ফলে বস্তুটি বলের অভিমুখে সরে গিয়ে বি বিন্দুতে গেল, অর্থাৎ এখানে বস্তুর সরণ এ বি সমান এস। যেহেতু বল প্রয়োগ করার ফলে বস্তুটির সরণ ঘটেছে, তাই আমরা বলবো যে এখানে বস্তুটি কার্য করেছে। এবং কতটা পরিমাণ কার্য করেছে? না, কৃতকার্য ডাব্লু সমান আমরা লিখতে পারবো বল ইন্টু সরণ। কার্যকে ডাব্লু দিয়ে লিখছি কেন? কারণ কার্যর ইংলিশ হচ্ছে ওয়ার্ক, সেই কারণে কার্যকে বা কৃতকার্যকে ডাব্লু দিয়ে লেখা হয়। তাহলে এই যে বস্তুটা এ বিন্দুতে ছিল, এফ বল প্রয়োগ করার ফলে সে বি বিন্দুতে গেল এবং তার সরণ হয়েছে এস, তো সে কতটা কার্য করলো? না, কৃতকার্য ডাব্লু সমান হচ্ছে বল ইন্টু সরণ। তাহলে আমরা এফ বল প্রয়োগ করেছিলাম আর বস্তু সরণ হয়েছে এস, তাহলে কৃতকার্য ডাব্লু সমান আমরা লিখতে পারবো এফ ইন্টু এস। ঠিক আছে, এই ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে যে কৃতকার্য ডাব্লু সমান হচ্ছে এফ ইন্টু এস। দেখো, এখানে একটা জিনিস বলে রাখি যে এখানে বল আর সরণ দুটোই ভেক্টর রাশি, কিন্তু তাদের গুণফলের জন্য যে রাশিটা উৎপন্ন হলো কৃতকার্য ডাব্লু, সেটা কিন্তু একটা স্কেলার রাশি, অর্থাৎ কার্যের শুধুই মান আছে, কোনো অভিমুখ নেই। তাহলে কার্য একটি স্কেলার রাশি। এরপর আমরা চলে আসবো, দেখো সবসময় যে বস্তুর উপরে বল প্রয়োগ করার ফলে বল যে রেখা বরাবর কাজ করছে, বস্তুর সরণও সেই রেখা বরাবরই হবে, এরকম নাও হতে পারে। যেমন দেখো, এইখানে আমরা যে ছবিটা এঁকেছি, বস্তুটা প্রথমে এ বিন্দুতে আছে, এবারে বস্তুটার উপর এইভাবে এফ বল প্রয়োগ করা হলো এবং তার ফলে বস্তুটা অনুভূমিক তলে সরে গিয়ে বি বিন্দুতে পৌঁছালো, যেখানে বস্তুর সরণ এ বি সমান এস। তার মানে প্রযুক্ত বল এফ এর সঙ্গে থিটা কোণে, এই কোণটাকে নাম দিয়েছি আমরা থিটা, থিটা কোণে বস্তুটির যদি সরণ ঘটে, যেটা এক্ষেত্রে ঘটেছে, এখানে যেদিকে বল প্রয়োগ করা হয়েছে সেই রেখা বরাবরই সরণ ঘটেছে, অর্থাৎ এখানে কোণটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। কিন্তু এখানে কোণটা 0 ডিগ্রি নেই, কোনো একটা মান আছে, সেটা 30 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে, যা হোক হতে পারে, কিন্তু 0 ডিগ্রি নয় মোট কথা। তাহলে যদি প্রযুক্ত বল এফ এর সঙ্গে থিটা কোণে বস্তুর সরণ ঘটে, তবে বস্তুর সরণ এস এর অভিমুখে বল এফ এর উপাংশ হলো, এই যে এফ এর এই এফ বল এফটা সরণের সাথে থিটা কোণ তৈরি করেছে, তো সরণ এর অভিমুখে অর্থাৎ অনুভূমিক দিকে এফ বলের উপাংশটাকে আমরা লিখতে পারি এফ কস থিটা। তাহলে এখন বস্তুর সরণ এস এর অভিমুখে আর বল এফ ক্রিয়াশীল নয়, এখন ক্রিয়াশীল হচ্ছে এস এর অভিমুখ বা সরণের অভিমুখে কে? না, এফ এর অনুভূমিক উপাংশ এফ কস থিটা। তাহলে আমরা এখানে ডাব্লু সমান আর এফ এস লিখবো না, আমরা লিখবো এফ ওয়ান ইন্টু এস, কারণ এফ ওয়ান আর এস একই সরলরেখায় আছে। আর এফ ওয়ানটাকে আমরা লিখতে পারছি কি? এফ কস থিটা। তাহলে ডাব্লু সমান হয়ে যাবে এফ কস থিটা ইন্টু এস বা এফ এস কস থিটা। এটা আমি আরেকবার রিপিট করছি, দেখো এই ছবিটাতে আমরা যেদিকে বল এফ প্রয়োগ করেছিলাম সেই
একই সরলরেখা বরাবর বস্তু সরণ ঘটেছে, তাই ডাব্লিউ সমান এফ এস লিখতে পারছি। কিন্তু সবসময় যে এফ আর এস একই সরলরেখায় বা একই অভিমুখে থাকবে এমন কোনো মানে নেই। অর্থাৎ এই ছবিটাতে দুটো এফ আর এস এর মধ্যে কোণ থিটা সমান 0 ডিগ্রি। কিন্তু দ্বিতীয় যে ছবিটা আঁকা হয়েছে সেখানে আমরা বল প্রয়োগ করলাম এইভাবে বস্তুটার উপরে এ বিন্দুতে, তার ফলে বস্তুটা অনুভূমিক দিকে এ থেকে বি তে সরে গেল, সরণ এ বি সমান এস। তাহলে এই ছবিটাতে বল এফ আর সরণ এস এর মধ্যবর্তী কোণটা কত না থিটা। তো এইখানে কার্য সমান আর আমরা ডাব্লিউ সমান এফ এস লিখতে পারবো না, কারণ এখানে এফ আর এস একই লাইনে নেই। তো এই এফ বলটাকে যদি আমরা উপাংশে ভেঙে ফেলি, উপাংশে ভাঙাটা কি বলছি, তাহলে এফ বলের অনুভূমিক উপাংশ হবে এফ কস থিটা, যেটাকে আমরা এফ ওয়ান দিয়ে লিখছি। তাহলে এখন এফ ওয়ান আর এস একই অভিমুখে এবং একই সরলরেখা বরাবর আছে। তাহলে এই ছবিটাতে কৃতকার্য ডাব্লিউ সমান আমরা এফ এস নয় লিখবো এফ ওয়ান ইন্টু এস, এফ ওয়ানের জায়গায় লিখবো এফ কস থিটা ইন্টু এস। তাহলে ডাব্লিউ সমান চলে এলো এফ এস কস থিটা। দেখো এই উপাংশতে বিভাজন করার ব্যাপারটা আমি একটুখানি বলি। ধরো এই একটা বস্তু আছে, এই বস্তুটাতে আমরা এইভাবে এফ বল প্রয়োগ করেছি, অর্থাৎ অনুভূমিকের সাথে থিটা কোণ করে এফ বল প্রয়োগ করেছি। তো এই এফ বলটাকে আমরা দুটো উপাংশে ভাঙতে পারি, একটা অনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উল্লম্ব উপাংশ। তো অনুভূমিক উপাংশ যেটা, অর্থাৎ অনুভূমিকের সাথে এফ বলটা থিটা কোণ করে আছে, সেই অনুভূমিক উপাংশটাকে আমরা এফ কস থিটা দিয়ে লিখতে পারি, আর উল্লম্ব উপাংশটাকে আমরা এফ সাইন থিটা দিয়ে লিখতে পারি। ঠিক আছে, এটাকেই বলা হয় বলের বিভাজন। তাহলে বস্তুর উপর বল এফ প্রয়োগ করলাম অনুভূমিকের সাথে থিটা কোণ করে, তাহলে এই বলটাকে আমরা দুটো উপাংশে ভেঙে ফেলতে পারছি, অনুভূমিক উপাংশ আর উল্লম্ব উপাংশ। যেহেতু এফ বলটি অনুভূমিকের সাথে থিটা কোণ করে আছে, তাই অনুভূমিক উপাংশটাকে আমরা এফ কস থিটা দিয়ে লিখতে পারি, আর উল্লম্ব উপাংশটাকে আমরা এফ সাইন থিটা দিয়ে লিখতে পারি। তোমরা ক্লাস 9-এ এখনো হয়তো সাইন থিটা কস থিটা এই ব্যাপারগুলো পড়োনি, এগুলো ক্লাস 10-এর ত্রিকোণমিতিতে পড়ানো হয়। তো সাইন থিটা কস থিটা জিনিসটা কি একটু বলে নিই। আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা থিটা, এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, তোমরা জানো। তো এই যে কোণটা থিটা, সেই থিটার সাইন বা সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব আর অতিভুজের যে লম্ব ভাজিত অতিভুজ করলে আমরা সাইন থিটা পাবো, আর ভূমি ভাজিত অতিভুজ করলে আমরা কস থিটা পাবো। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এইটা সমকোণ বা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা থিটা, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। লম্ব বাই অতিভুজ করলে আমরা এই থিটা অ্যাঙ্গেলের সাইন পাবো বা সাইন থিটা পাবো, আর ভূমি বাই অতিভুজ করলে আমরা এই থিটা অ্যাঙ্গেলের কস পাবো বা কস থিটা পাবো। এবং এদের বিভিন্ন মান আছে, যেমন সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, সাইন 90 ডিগ্রির ভ্যালু 1, কস 0 ডিগ্রির ভ্যালু 1, কস 90 ডিগ্রির ভ্যালু আবার 0, এরকম। তো এগুলো তোমরা পরে পড়বে ক্লাস 10-এ ওঠে অঙ্কে। এরপর আমরা চলে আসবো, দেখো নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে বল দ্বারা কার্য কাকে বলে। যদি বল এফ আর সরণ এস একই অভিমুখে হয়, অর্থাৎ যেদিকে বল প্রয়োগ করা হলো বস্তুর সরণও যদি সেই দিকেই হয়, তাহলে সেটাকে বলা হয় বল দ্বারা কৃত কার্য। কি বললাম, যেদিকে বল প্রয়োগ করা হলো সেই দিকেই যদি বস্তুর সরণ ঘটে, তাহলে দুটো যদি একই অভিমুখে হয়, যে দুটো অ্যারোকে দেখো একই দিকে দেখিয়েছি, তাহলে সেটাকে বলা হবে বল দ্বারা কৃত কার্য। আচ্ছা, ডাব্লিউ সমান বল ইন্টু সরণ, এক্ষেত্রে যদি এফ আর এস একই দিকে, তাই দুটোকেই আমরা প্লাস দিয়ে দেখাবো। তাই ডাব্লিউ সমান চলে আসছে প্লাস এফ এস, কারণ প্লাসে প্লাসে প্লাস। এটাকে বলা হয় ধনাত্মক কার্য। বল দ্বারা কার্যের উদাহরণ কি, অর্থাৎ কখন বল আর সরণ একই অভিমুখে হতে পারে সেরকম একটা উদাহরণ কি হবে। একটি বস্তুকে ওপর থেকে নিচের দিকে যদি ফেলে দিই,
তাহলে নিচের দিকে কাজ করে অভিকর্ষ বল, সেই অভিকর্ষ বলের টানে বস্তুটি নিচের দিকে পড়ছে, অর্থাৎ বস্তুর সরণও এখানে নিচের দিকে আর বলের অভিমুখও নিচের দিকে। তাহলে বস্তুটাকে উপর থেকে নিচের দিকে ফেলে দিলে বস্তুর সরণ নিচের দিকে, কারণ ওকে কে টানছে? অভিকর্ষ বলটা টানছে, তাহলে অভিকর্ষ বলও নিচের দিকে, বস্তুর সরণও নিচের দিকে, এফআরএস একই অভিমুখে। তাহলে এটা হলো বল দ্বারা কার্যের বা কৃতকার্যের একটা উদাহরণ। এরপর আমরা চলে আসবো, দেখো 131 পাতাতে আছে, দেখবে বলের বিরুদ্ধে কার্য। তা বলের বিরুদ্ধে কার্য কাকে বলে? যদি যে অভিমুখে বল প্রয়োগ করা হচ্ছে বস্তুর সরণ যদি তার বিপরীত অভিমুখে হয়, তখন সেটাকে বলা হয় বলের বিরুদ্ধে কার্য। আবার বলছি, আমরা যে অভিমুখে বল এফ প্রয়োগ করলাম যদি বস্তুর সরণ তার বিপরীত অভিমুখে হয়, তখন সেটাকে বলা হয় যে বস্তুটি বলের বিরুদ্ধে কার্য করেছে। তাহলে কার্য ডাব্লিউ সমান বল ইন্টু সরণ। এফটাকে যদি আমরা প্লাস ধরি, এসটা যেহেতু বিপরীত দিকে, তাহলে এসটাকে আমরা কি ধরবো? মাইনাস। প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে ডাব্লিউ সমান চলে আসছে মাইনাস এফএস। তাহলে বলের বিরুদ্ধে কার্যকে আমরা ঋণাত্মক কার্য বলবো। তাহলে বলের বিরুদ্ধে কার্যটাকে ঋণাত্মক কার্য বলবো। এর উদাহরণ কি হবে? একটি বস্তুকে যদি নিচ থেকে ওপরের দিকে ছুঁড়ে দিই, তাহলে নিচ থেকে ওপরের দিকে ছুঁড়ে দিলাম, তাহলে বস্তুর সরণটা হচ্ছে ওপরের দিকে, আর অভিকর্ষ বলের প্রভাবটা কোন দিকে? নিচের দিকে। তাহলে এক্ষেত্রে অভিকর্ষ বলের বিপরীত দিকে বস্তুর সরণ ঘটছে, অর্থাৎ এফআরএস বিপরীত অভিমুখে। তাহলে এটা হয়ে গেল বলের বিরুদ্ধে কার্য। ঠিক আছে, তাহলে বস্তুকে নিচ থেকে উপরের দিকে ছুঁড়ে দিলে বস্তুটা অভিকর্ষ বলের বিপরীতে গতিশীল, অভিকর্ষ বল নিচের দিকে কাজ করে, বস্তুর সরণ উপরের দিকে, দুটো বিপরীতমুখী এফআরএস। তাহলে এটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্যের উদাহরণ। নেক্সট যে টপিকটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা পরীক্ষায় খুব আসে, যে কার্যহীন বল কাকে বলে? উদাহরণ সহ লেখো। কার্যহীন বল কাকে বলে? উদাহরণ সহ লেখো। দেখো, বল প্রয়োগ করা হলো কিন্তু কোনো কার্য হলো না। আমরা বল প্রয়োগ করলাম কিন্তু যদি কোনো কার্য না হয়, অর্থাৎ ডাব্লিউটা যদি 0 হয়, তখন সেটাকে আমরা বলবো কার্যহীন বল। তাহলে বল প্রয়োগ করছি অথচ কার্য হচ্ছে না, সেটাকে বলবো কার্যহীন বল। তো এরকম কি উদাহরণ হতে পারে? যেমন একটি দেওয়ালকে ঠেলে আমরা কি সরাতে পারবো? উত্তরটা হচ্ছে না। তোমাদের বইতে দেখো 131 নম্বর পাতা, এই যে ছেলেটা দেওয়ালটাকে ঠেলার খুব চেষ্টা করছে, কিন্তু সে কি দেওয়ালটাকে সরাতে পারবে? না, কখনোই না। অর্থাৎ বল প্রয়োগ করছে কিন্তু কোনো সরণ ঘটছে না। তাহলে এক্ষেত্রে দেওয়ালের উপর বল প্রয়োগ করা হলো কিন্তু দেওয়ালের কোনো সরণ হলো না, তার মানে এসটা কি? 0। তাহলে কৃতকার্য ডাব্লিউ সমান এফএস। এফটা 0 নয় কিন্তু এসটা 0, তাহলে ডাব্লিউটা কত হয়ে গেল? 0। তাহলে বল প্রয়োগ করা হলো অথচ কোনো সরণ ঘটলো না। এইটা তাহলে কার্যহীন বলের একটা উদাহরণ। আবার আরেকটা উদাহরণ আমরা দেখছি, দেখো একজন ব্যক্তি হাতে সুটকেস ধরে রেখে যদি সমতল রাস্তা দিয়ে হেঁটে যায়, একটা লোক হাতে সুটকেস নিয়ে সমতল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাহলে দেখো সুটকেসটা সরণ, অর্থাৎ ব্যক্তির সরণ হচ্ছে অনুভূমিক দিকে, এই যে এই দিকে, এসটা হচ্ছে এই দিকে, আর সুটকেসটার ওজন বা অভিকর্ষ বল হচ্ছে নিচের দিকে, অর্থাৎ এখানে বল আর সরণের মধ্যবর্তী কোণ হয়ে গেল 90 ডিগ্রি, অর্থাৎ থিটাটা 90 ডিগ্রি। এবার আমরা ডাব্লুর আরেকটা ফর্মুলা পেয়েছি, ডাব্লু সমান এফএস কস থিটা। তাহলে এখানে এফএস কস 90 ডিগ্রি, থিটাটা 90 ডিগ্রি এফ আর এস এর মধ্যে, কস 90 ডিগ্রির মান 0 হয়। তাহলে কস 90 ডিগ্রির মান যদি 0 হয়, তাহলে ডাব্লু সমান কত হয়ে যাচ্ছে? 0। অর্থাৎ এক্ষেত্রেও বল ক্রিয়াশীল হলেও, অভিকর্ষ বল ক্রিয়াশীল হলেও দেখা যাচ্ছে যে ক্ষেত্রে কোনো কার্য হচ্ছে না, এটাও হচ্ছে কার্যহীন বলের একটা উদাহরণ। ঠিক আছে, তাহলে আরেকবার রিপিট করছি, দেখো আমরা যে কার্যহীন বলটা খুব ভালো করে পড়তে হবে। এই কার্যহীন বল কাকে বলে? উদাহরণ সহ লেখো। কি বলছি তাহলে আমরা? যে
বল প্রয়োগ করা হলো তা সত্ত্বেও যদি কোনো কার্য না হয় অর্থাৎ ডাব্লুটা জিরো হয় তখন আমরা তাকে কার্যহীন বল বলবো। উদাহরণ কি না, আমরা একটা যদি দেওয়ালকে ঠেলার চেষ্টা করি আমরা কি তাকে সরাতে পারবো? উত্তর হচ্ছে না। অর্থাৎ এক্ষেত্রে দেওয়ালের উপর আমরা বল প্রয়োগ করলাম ঠিকই, কিন্তু দেওয়ালের কোনো সরণ ঘটলো না, অর্থাৎ এসটা জিরো। তাহলে কৃতকার্য ডাব্লু সমান এফ এস, এফটা তো জিরো নয় কারণ বল প্রয়োগ করছি কিন্তু কোনো সরণ হচ্ছে না দেওয়ালে, অর্থাৎ এসটা জিরো। যেহেতু এসটা জিরো তাই ডাব্লুটা জিরো। তাহলে বল প্রয়োগ করা সত্ত্বেও কোনো কার্য হলো না, এটা একটা কার্যহীন বলের উদাহরণ। নেক্সট 2 নাম্বারটা বললাম, একজন ব্যক্তি হাতে সুটকেস ধরে রেখে একটি সমতল রাস্তা দিয়ে হেঁটে যায় এইভাবে। তাকে সুটকেসের সরণ মানে হচ্ছে ব্যক্তির সরণ অনুভূমিক দিকে, আর নিচের দিকে উল্লম্বভাবে নিচের দিকে যে কাজ করছে অভিকর্ষ বল বা সুটকেসের ওজনটা। তাহলে এখানে বল আর সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আমরা পেয়েছি ডাব্লু সমান এফ এস কস থিটা, এখানে থিটাটা 90 ডিগ্রি, থিটার জায়গায় 90 ডিগ্রি বসালাম। কস 90 ডিগ্রি মান জিরো হয়, যেহেতু কস 90 ডিগ্রিটা জিরো তাই ডাব্লুটাও এখানে জিরো। তাহলে এক্ষেত্রেও অভিকর্ষ বল ক্রিয়াশীল হলেও কোনো কার্য হচ্ছে না, এটাও তাহলে কার্যহীন বলের একটা উদাহরণ। তাহলে আমরা আমাদের কার্যের প্রথম অংশটাতে যেটা পড়লাম যে বিজ্ঞানের ভাষায় কার্যের সংজ্ঞা কি সেটা পড়তে হবে। কার্যের ফর্মুলা ডাব্লু সমান এফ এস। এই ফর্মুলাটা তখনই প্রযোজ্য যদি এফ আর এস এর মধ্যে অ্যাঙ্গেলটা বা কোণটা 0 ডিগ্রি হয়, কিন্তু যদি এফ আর এস এর মধ্যে একটা থিটা কোণ থাকে যেটা জিরো নয় তাহলে ডাব্লু সমান লিখবো এফ এস কস থিটা। ঠিক আছে। বল দ্বারা কৃত কার্য, তাকে ধনাত্মক কার্য কেন বলে? বল দ্বারা কৃত কার্যের উদাহরণ দাও। নেক্সট হচ্ছে বলের বিরুদ্ধে কার্য কাকে বলে, একে ঋণাত্মক কার্য কেন বলে? বলের বিরুদ্ধে কার্যের উদাহরণ দাও। আর কার্যহীন বল কাকে বলে উদাহরণ সহ লেখো। তাহলে এই অংশটাতে আমরা এইগুলি পড়লাম। ঠিক আছে, আপাতত এই টপিকটা এই অবধিই রইল।